বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে আমি যেন আরো বিস্তারিতভাবে প্রত্যেকটা লেকচার নিয়ে থাকি। কারণ তবে অনেকে আবার বলেছো যে ভিডিও একটু লম্বা হলে তোমাদের একটু ধৈর্য চ্যুতি ঘটে। তো আসলে যদি এই লার্নিংটা তোমার টাচই না হয় অথবা বুঝতে না পারো, সেই ক্ষেত্রে তো ভিডিও দিয়ে কোনো লাভ নেই। আমার উদ্দেশ্য হচ্ছে একটু লম্বা হলেও যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমার কাজে লাগবে। বরাবরের মতো আজকেও বিবিএ অনার্স যারা আছো, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স, তো এবং যারা প্রফেশনাল কোর্সে আছো তাদের জন্যও বিশেষভাবে এটা কাজে লাগবে। তো যারা প্রফেশনাল লেভেল, তাদের বিভিন্ন কোর্সে অনেক সময় নামটা ভিন্ন হতে পারে, কারো ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স, আবার যারা অনার্সে পড়ো তাদের জন্য প্রিন্সিপলস অফ ফিন্যান্স, আর যারা এইচএসসিতে পড়ো তাদের জন্য কিন্তু ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। ঠিক আছে, তো আজকে রিস্ক অ্যান্ড রিটার্নের উপর 3 নম্বর লেকচার তোমাদের এটা হবে। এছাড়া যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী 2025 সালে, তাদের জন্য বিশেষভাবে কাজে দিবে। তাদের সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা হলো ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্র, আর একটা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং দ্বিতীয় পত্র। তবে প্রথম পত্রে তোমার ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে আমি আলোচনা করছি। সেকেন্ড পার্টে আছে হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো, যেগুলো তুমি পড়ে নিলে তুমি নিজে থেকে ওগুলো বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। বাট তার জন্য বেশি বেশি রিডিং পড়তে হবে। বেশি বেশি রিডিং যদি না পড়ো, সেই ক্ষেত্রে তোমার এমসিকিউ প্রশ্নের আনসার করতে কি হবে, সমস্যা হবে। তো এখানে ফার্স্ট পার্ট থেকে আলোচনা করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন। যারা বাংলা ভার্সনে আছো তারা বাংলায় লিখবে, যারা ইংরেজি ভার্সনে আছো তারা ইংরেজিতে লিখবে। পার্থক্য এতটুকু। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে মেজারমেন্ট অফ রিস্ক। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি। তো এটা কিভাবে আসলে মেজার করা যায়, কিভাবে পরিমাপ করা যায় যে কোন প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি বেশি অথবা কোন প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি কম। এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রশ্নের প্যাটার্নের উপর ভিত্তি করে অনেক সময় বলা হয় যে এ একটি কোম্পানি আছে, বি একটি কোম্পানি আছে। তো পাশাপাশি দুইটা কোম্পানি যদি থাকে অথবা দুইটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি থাকে, সেই ক্ষেত্রে তাদের কোন প্রতিষ্ঠানের জন্য রিস্কটা বেশি। তো রিস্ক বেশি অথবা রিস্ক কম সেটা জানার জন্যে আমাদের আরো কয়েকটি লেকচার অপেক্ষা করতে হবে। কারণ হলো যে রিস্ক পরিমাপ করার জন্য বিশেষ যে স্ট্রাকচার বা বিশেষ যে টেকনিক্যাল একটা দিক আছে, সেই সম্পর্কে কিন্তু আজকে যদি আমি আলোকপাত করি, এটা তোমাদের মাথায় সহজেই কিন্তু কি ক্যাচ করবে না। ওই কারণে আমি শুরু থেকে একটু জানাতে চাই যে মেজারমেন্ট অফ রিস্ক
অর্থাৎ রিস্ক পরিমাপ করার জন্য তোমার তিনটি বিষয় প্রয়োজন হবে। তিনটি বিষয় প্রয়োজন হবে, তারপরে আমি দেখব যে কোন প্রতিষ্ঠানের ঝুঁকি কম, কোন প্রতিষ্ঠানের ঝুঁকি বেশি। সেটা পরিমাপ করার জন্য আমার ডিসিশন আছে, কিছু ডিসিশন মেকিং আছে, সেগুলো তুমি লেকচারের মাধ্যমেই বুঝতে পারবে যে কোন প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি কম এবং কোন প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি বেশি। সেটা কিন্তু আমি তোমাদের আবারও বলছি, পরবর্তী লেকচারে আমি নিয়ে আসব। তবে একটি বিষয় বলা যায় যে রিস্ক পরিমাপ করার জন্য তোমার সর্বপ্রথম যে বিষয়টি জানা লাগবে সেটা হচ্ছে এভারেজ। তো এই যে এভারেজ, এটা কিন্তু আবার যারা বিবিএ অনার্সে সেকেন্ড ইয়ারে আছে তাদের কিন্তু বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ একটা সাবজেক্ট আছে। সুতরাং এখানে দেখো যে শুধুমাত্র যে অনার্স ফার্স্ট ইয়ারে ফিন্যান্স আছে তার উপর ভিত্তি করে যে এটা রচিত হয়েছে বিষয়টি তা নয়। এই আজকের আলোচনা তোমার বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, অর্থাৎ ব্যবসায়িক পরিসংখ্যান বলতে একটা সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার এটা বিশেষ উপকার করবে। তো আমরা জানি এভারেজ মানে হলো গড় পরিমাপ। আচ্ছা, গড় পরিমাপ কাকে বলে সবাই এটা বলতে পারবে। সাপোজ ধরে নাও যে একজন রিক্সাওয়ালার ইনকাম হচ্ছে দৈনিক 250 টাকা, আর আরেকজন রিক্সাওয়ালার দৈনিক ইনকাম হচ্ছে সাপোজ 450 টাকা। তাহলে এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে দুইজন ব্যক্তির গড়ে ইনকামটা কত, তাহলে স্বাভাবিকভাবে এখানে সংখ্যা হলো দুইটা, তার মানে প্রথম জন এবং দ্বিতীয় জন। এই প্রথম জনের ইনকামের সাথে দ্বিতীয় জনের ইনকাম কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে টোটাল যে ফিগারটা আসবে সেই টোটাল ফিগারকে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে যে মানটি পাওয়া যাবে তার নাম হচ্ছে এভারেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার ধরো যে কোনো একজন ব্যক্তির তোমার বয়স হলো সাপোজ 55 বৎসর, আরেকজন ব্যক্তির বয়স হচ্ছে সাপোজ ধরো 45 বৎসর। তাহলে এই যে 55 বছর এবং 45 বৎসর দুইজনের বয়সকে যদি আমরা একত্রিত করি তাহলে হবে 100 বৎসর। তাহলে এই 100 বৎসর কয়জন ব্যক্তির? দুইজন। এই 2 দিয়ে তুমি ভাগ করো, তাহলে কত আসে? 50 বৎসর। তার মানে প্রথম জনের গড় বয়স হলো 50 বৎসর, দ্বিতীয় জনের গড় বয়স কিন্তু 50 বৎসর। অর্থাৎ এভারেজটা এমন একটা বিষয় যেখানে কোনো ভ্যারি করে না, অর্থাৎ সিমিলার থাকে, দুইজনেরই বয়স সিমিলার থাকে, ইনকামের মধ্যেও তোমার সিমিলার থাকে, একই হবে। সেটাই হচ্ছে গড় পরিমাপ। তো গড় পরিমাপের পরে যে পরিমাপটি তোমাকে করতে হবে তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হলো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান কাকে বলে স্যার? পরিমিত ব্যবধান হচ্ছে যে আমার যে প্রত্যেকটি তথ্য আছে, দ্যাট মিন্স তাকে যদি আমি এক্স হিসাবে ইন্ডিকেট করি, তো এক্স এর সামগ্রিক যে যোগফল হবে তাকে যদি আমি ওই সংখ্যা অনুপাতে ভাগ করি তাহলে এভারেজ পাবো। তো এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করার সময় বলা যায় যে এক্স থেকে এক্স বারের পার্থক্যের গুণফলকে, পার্থক্যের বর্গমূলকে, পার্থক্যকে আমি কি করব? বর্গ করব, তার বর্গমূলকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলা হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হচ্ছে পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান একটা আমাকে করতে হবে, এভারেজ আরেকটা করতে হবে, লাস্ট অফ অল ভেরিয়েন্স করতে হবে। ভেরিয়েন্স মানে হচ্ছে ভেদাঙ্ক। তো এই ভেদাঙ্ক একটা সূত্র আছে, উপরে দিতে হবে সিগমা, আর নিচে হচ্ছে এক্স বার, ইনটু থাকবে 100। এটাই আমার ভেরিয়েন্সের পরিমাপটা পাওয়া যাবে।
তাহলে রিস্ক পরিমাপ করার জন্যে আমাকে এই তিনটি জিনিস ক্যালকুলেশন করতে হবে। দেন আমি পরবর্তীতে পাশাপাশি যদি দুটো ফার্ম থাকে অথবা দুটো ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে, যে প্রতিষ্ঠানের আমি পার্সেন্টেজের উপর ভিত্তি করে বলতে পারবো যে কোন প্রতিষ্ঠান বেশি ঝুঁকিপূর্ণ এবং কোন প্রতিষ্ঠানের ঝুঁকি কম। ঠিক আছে, আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি, আজকে কিন্তু আমি কোনো ডিসিশন নিতে যাচ্ছি না যে কোন ফার্মের বা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঝুঁকি কম অথবা কোন প্রতিষ্ঠানের ঝুঁকি বেশি। আজকে শুধুমাত্র তোমাদেরকে শেখাবো যে এভারেজটা কিভাবে নির্ণয় করতে হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিভাবে নির্ণয় করতে হয় এবং ভেরিয়েন্সটা কিভাবে নির্ণয় করতে হয়। এ পর্যন্ত যতটুকু বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। স্যাম্পল অফ এভারেজ, আমি একটা এভারেজের জন্য কয়েকটা ডেটা নিয়েছি। সাপোজ ধরে নাও কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, কোনো একটা ক্লাস হতে পারে। সাপোজ ধরো কোনো একটা ক্লাসের 5 জন স্টুডেন্টের নম্বর নিয়েছি। সাপোজ ম্যাথমেটিকে 50 পেয়েছে একজন, আরেকজন পেয়েছে 60, আরেকজন পেয়েছে 70, 80 এবং 40। ক্রনোলজিক্যালি 5টা আইটেম আমি দিয়েছি। তো এটাই হলো আমার জাস্ট কোশ্চেন। এখানে বলা আছে ক্যালকুলেট এভারেজ, তার মানে আমি এভারেজকে ক্যালকুলেশন করতে বলেছি। তাহলে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বললাম যে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর যোগফলকে আমি যদি সেই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমার গড় পরিমাপটা আমি পাবো। তো এখানে 50, 60, 70, 80 এবং 40 5টি মার্ক আছে। এই 5টি মার্ককে যদি আমি যোগ করি, যোগ করার পরে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে যে মানটা আমি পাবো তার নামই হচ্ছে এভারেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনিচ্ছাকৃতভাবে আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে, শুধুমাত্র তোমাদের বোঝার স্বার্থে, তোমাদের বোঝানোর স্বার্থে। ঠিক আছে, আমি একটা জিনিস পরিশ্রম করে করলাম, সেই জিনিসটা যদি তোমাদের মাথায় নাই আসে তাহলে তো আমার পরিশ্রম একেবারে বৃথা যাবে। আর যদি তোমাদের কোনো কাজে আসে তাহলেই আমি সার্থক। ঠিক আছে, তা আমি দেখিও নেক্সট পেজে কিভাবে এভারেজকে ক্যালকুলেশন করা যেতে পারে। দেখো, এই যে একটা সাইন নিয়েছি এক্স, এক্স মানে হলো সংখ্যাগুলো নিয়েছি, এক্স এর উপরে একটা সাইন দিয়েছে, এর নাম হচ্ছে বার। দ্যাট মিনস এক্স বার হলো গড়। তো এক্স বার হচ্ছে গড়, এটা মিন যদি লিখতাম তার নামও গড়, এভারেজ যদি লিখতাম সেটাও হতো গড়। আর যারা বাংলায় করবে শুধুমাত্র গড়, অর্থাৎ মিন বলতে পারি, এভারেজ বলতে পারি, এক্স বার বলতে পারি, যে যেভাবে পারো সেভাবেই তুমি লিখতে পারো। সুতরাং আমি বলবো যে এই 50, 60, 70, 80 এবং 40 সবগুলা, তাহলে কি হতে পারে না, যদি আমি একটা কি বলে সূত্র লিখতাম তাহলে কি হতো যে সামেশন এক্স নিচে হচ্ছে ডিভাইডেড এন। ঠিক আছে, তা আমি পরবর্তীতে ভিডিওটা আপলোড করার আগে তোমার এই সূত্রটা একটু লিখে দিব। আমি সরি যে এখানে সূত্রটা আমি লিখিনি, ডাইরেক্ট সংখ্যাগুলো যোগ করেছি আর যতগুলো নাম্বার আছে তা দিয়ে ভাগ করেছি। সুতরাং টোটাল সংখ্যাটা হচ্ছে 300 আর এখানে হচ্ছে 5। এই তাহলে 300কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তো কত আসবে? 60। এই 60ই হলো এভারেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এভারেজ। নেক্সট, টেবিল ফর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অর্থাৎ পরিমিত ব্যবধানের জন্য আমরা একটা টেবিল করেছি। এখানে দেখো এক্স আমার দেওয়াই ছিল একটি সংখ্যা 50, 60, 70, 80 এবং 40,
আমি পরে কি লিখেছি x মাইনাস এক্স বার। তো x মাইনাস এক্স বার হলো x, দেখো এই যে যা দেওয়া আছে তাই 50 60 70 80 এবং 40 বার। x বার ওই যে x এর উপরে বার আছে, এখানে x বার কিন্তু প্রত্যেকবারই 60, ঠিক আছে। তো এটার থেকে এটা বিয়োগ করো -10, এখানে 0 0, এখানে -10, এখানে 80 থেকে 60 গেলে -20, 40 থেকে 60 গেলে -20, ঠিক আছে। তো এগুলো যদি আমি যোগ করি তাহলে হয় সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা তো আমার কি লিখছি x মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তার মানে প্রত্যেকটাকে স্কোয়ার করতে হবে। সুতরাং এটার ভ্যালুটা হবে ধরো 10 হচ্ছে মাইনাস, 10 হচ্ছে মাইনাস, তাহলে 10 আর 10 হলো 20, 20 আর 20 40, 40 আর 20 হচ্ছে 60। সুতরাং 60 কে যদি আমরা 60 দিয়ে গুণন করি তাহলে কত হয় বলো তো? 60 দিয়ে 60 কে গুণন করলে হবে 6 6 36, আর হচ্ছে কত, দুইটা শূন্য, তাহলে এখানে আরেকটা শূন্য আমি দিয়ে দিব, ঠিক আছে। তো এটি যদি হয় আমার কি বলে টেবিল ফর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরবর্তী পেজে একটু দেখো। নাও অ্যাপ্লাইং বাই ফর্মুলা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা হলো সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা হলো রুট। সুতরাং এখানে যদি আমি 3600 দেই, পরে আমি ঠিক করে দিচ্ছি, এরপরে এটাকে রুট করলে যা হবে তার ভ্যালুটাই হচ্ছে আমার সিগমা, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের সামান্যতম উপকারেও আসে তাহলে আমি সার্থক। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। এখানে সিগমা আছে, সিগমা যদি এটা হলো কি সিগমা, নিচে হলো এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন x বার ইন্টু 118/7, এটা হবে আসলে সিবি, এটা হবে সিবি, এটা হবে সিবি। এটাকে আমি যদি সিগমার মানটা বসাবো, এক্স বারের মানটা বসাবো ইন্টু 100 দিলে এই জিনিসটা চলে আসবে। তা আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।